আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ তাপগতিবিদ্যার একটা টপিক, যে তাপ ইঞ্জিন, কার্নোচক্র এবং যে তাপ ইঞ্জিন আছে সেই তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা, যে বিষয়গুলো তোমাদের অনেক বেশি পেইন দেয়, যে তোমরা বুঝতে পারো না তাপ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে, এই সব সমস্ত আলোচনা, এই সকল আলোচনা প্লাস এগুলো রিলেটেড যে প্রবলেমগুলো আছে সব কিছু নিয়ে আজকের এই লেকচারটি। শুরুতেই তাপ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি, বা ইঞ্জিন বলতে কি বুঝি, এই বিষয়টা নিয়ে এর আগেও একটা লেকচারে আলোচনা করা হয়েছে। তারপর আমি বলবো, তোমরা সবাই কিছু না হইলেও অন্তত মোটর নামের একটা বিষয় আছে। মোটরকে চিনো তোমরা? মোটর কি? মোটরের সামনে একটা দণ্ড থাকে, পিছনে তড়িৎ যুক্ত করার মতো একটা ব্যবস্থা থাকে, যেখানে তুমি যদি ব্যাটারি যুক্ত করো, মোটরের সামনের অংশটা তোমরা কি জানো? ঘুরে। মোটরের সামনের অংশটা কি হয়? ঘুরে। তোমরা কি বলো ভাই? এখানে তড়িৎ শক্তি ছিল, যেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এর অপোজিট একটা বিষয় আছে, সেটাকে বলা হয় ডাইনামো বা জেনারেটর। জেনারেটর কি জিনিস? জেনারেটর হচ্ছে এমন জিনিস, সেম স্ট্রাকচার, তবে জেনারেটরে এই সামনে যে নলটা আছে বা দণ্ডটা আছে, এইটাকে সামহাও ঘোরাতে হয়, যে কোনোভাবে ঘোরাতে হয়। এটাকে যদি ঘোরানো হয়, তোমরা জানো পিছনে যদি তুমি একটা লাইট রাখো, সেই লাইটটা জ্বলে উঠবে, পিছনে বাতি রাখলে বাতি জ্বলে উঠবে, বা যেটাই তুমি রাখো না কেন, যেটাই এর সাথে যুক্ত করো না কেন, সেটা শক্তি পাবে। বা তুমি এটাকে বলতে পারো, এটাতে তুমি যেই যান্ত্রিক শক্তিটা দিচ্ছ, সেই যান্ত্রিক শক্তি তোমার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন এই যন্ত্রটা ঘুরালে কি হয়? তড়িৎ শক্তি পাওয়া যায়। মোট কথা, এই মাথাটাই, ডাইনামোর মাথাটা যদি ঘোরানো হয়, মোটরের মাথাটা যদি ঘোরানো হয়, তাইলে এই তড়িৎ শক্তি পাওয়া যায়। এখন এই মোটরের মাথাটা তুমি যেভাবে ঘুরাইবা, যেটা দিয়েই ঘুরাইবা, যান্ত্রিক শক্তিটা সেভাবে উৎপন্ন হবে। মোট কথা, তোমাকে ঘুরাতে হবে। তুমি যদি হাত দিয়ে ঘুরাও, তাহলে এটার নাম হবে পেশি শক্তি, বা এই ইঞ্জিনটার নাম হবে পেশি ইঞ্জিন। যেটা হয়তো তোমার হচ্ছে, বা তুমি যদি এটা পানির ফ্লো দিয়ে করো, যে তুমি উপর থেকে পানি ফেলতেছো, পানির ফ্লো সামহা পাখা লাগাই দিছো, এটা ঘুরতেছে, তখন এটাকে বলা হবে জলবিদ্যুৎ, বা এই ইঞ্জিনটা জলের মাধ্যমে তৈরি হচ্ছে। তুমি এখানে যদি বড় বড় পাখা লাগাই দাও, বাতাস ফ্লো হচ্ছে, বাতাসের ফলে যদি এটা ঘুরে, তাহলে সেই যন্ত্রটার নাম হবে বায়ুকল, যে বায়ুকলের মাধ্যমে এই শক্তিটা তৈরি হচ্ছে, যে বায়ু এই ডায়নামোটাকে ঘুরাচ্ছে, ফলে এনার্জিটা তৈরি হচ্ছে। মোট কথা, শক্তি উৎপন্ন হওয়ার জন্য কি করা লাগবে? এই ডায়নামোটা ঘুরতে হবে। তা যদি তুমি অন্য কোনো উপায় বের করো, যে উপায়ে তাপ ব্যবহার করে, ভালো করে বুঝবা, তাপ ব্যবহার করে ডায়নামোটা ঘুরে এভাবে তড়িৎ শক্তি বা অন্য কোনো শক্তি উৎপন্ন করা সম্ভব হয়, তাহলে সেই ইঞ্জিনটাকে বলা হবে তাপ ইঞ্জিন। যদি পানি দিয়ে করো, তাহলে যে জলবিদ্যুৎ পানির ইঞ্জিন, যদি বায়ু দিয়ে করো, বায়ু ইঞ্জিন, যেটা দিয়ে করবা সেই ইঞ্জিন হবে। মোট কথা, আমার এই কাজটা কি? এই মোটরটাকে ঘুরাতে হবে। আমাদের টার্গেটটা কি? শক্তি উৎপাদনের জন্য এই মোটরটা ঘুরানো। মোটর ঘুরাতে পারলেই শক্তিটা আমাদের তৈরি হবে। বেসিক আইডিয়া বোঝা গেছে? এখন তোমরা যদি মোটর সাইকেলের অ্যাড দেখে থাকো, যে ওই যে মোবিল ইঞ্জিন অয়েল, এই অ্যাড যদি দেখে থাকো, তোমরা ওটাতে দেখবা একটা পিস্টন নামের একটা জিনিস আছে, যেটা এইভাবে আপ ডাউন করে, ফলে ইঞ্জিনটা চালু হয়। বলে যে পিস্টনের ঘর্ষণকে হ্রাস করে, ঘর্ষণকে কমায় এই মোবিল। তো সেই পিস্টনটা কি জিনিস? পিস্টনটা দেখতে এরকম, দেখো, এখানে একটা ক্যাপ থাকে, ক্যাপের মধ্যে একটা পিস্টনের মতো থাকে, পিস্টনের উপর একটা দণ্ড থাকে, এরকম একটা দণ্ডটা বাঁকানোর কারণ আছে। এই দণ্ডটা একটা চাকার সাথে যুক্ত থাকে, এখন এর মাঝখানে, পিস্টনের মাঝখানে কিছু গ্যাস থাকে। এই পিস্টনটা উপরে আপ ডাউন করে। এর পরের যে স্টেপটা হবে, এই পরের স্টেপটায় দেখা যাবে, যদি আমি সামহাও এখানে তাপ দিতে পারি, কোনোভাবে যদি তাপ দিলে আমরা কি জানি, গ্যাসটা প্রসারিত হয়। গ্যাস প্রসারিত হলে পিস্টন অনেক উপরে উঠবে। পিস্টন যদি উপরে উঠে, দেখা যাবে যে এই দণ্ডটা এখানে এসে পড়ছে,
দেখো এই যে এই চাকাটা কিন্তু একটু ঘুরতে শুরু করছে, একটু ঘোরার পরে এরপরে যদি আমি এইভাবে আঁকাই, যে আরেকটু নিচে যদি করি, এখানে আরেকটু নিচে দেখো এই চাকাটা এইখানে যদি দিই আমি, এরপরে সামহাও আমি তাপটা কমাই দিছি, আবার পিস্টনটা নিচের দিকে নামতেছে, পিস্টনটা যদি নিচের দিকে নামে একটু গ্যাসটা সংকুচিত হয়ে গেছে, গ্যাসটা যদি আরেকটু সংকুচিত হয় এরপরে এই চাকাটা দেখো এইখানে এসে পড়বে, এইখানে এসে পড়বে দণ্ডটা, পিস্টনটা একটু একটু হইলেও আইডিয়া পাচ্ছ। তো কি হচ্ছে, গ্যাসটা সংকুচিত হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, ফলে এই দণ্ডটা চাকার বিভিন্ন প্রান্তে যাচ্ছে, দণ্ডটা চাকার বিভিন্ন প্রান্তে যাচ্ছে, ফলে কি হচ্ছে, চাকাটা কিন্তু ঘুরতেছে, চাকাটা কি হচ্ছে, চাকাটা ঘুরতেছে। এই চাকাটা ঘুরলেই, এই চাকাটাই কিন্তু এই ইঞ্জিন ঘুরতেছে, ফলে তোমার মোটরসাইকেল চলতেছে বা গাড়ি চলতেছে। এই পিস্টন আপ ডাউন হচ্ছে, পিস্টন আপ ডাউন হচ্ছে, পিস্টন আপ ডাউন হওয়ার ফলে, পিস্টন কিসের ফলে আপ ডাউন হচ্ছে, গ্যাসের প্রসারণ বা সংকোচন, গ্যাস প্রসারিত হচ্ছে, গ্যাস সংকুচিত হচ্ছে, ফলে পিস্টনটা দেখো বিভিন্ন পজিশনে আসতেছে, ফলে চাকাটা ঘুরতেছে, এই চাকাটাই ইঞ্জিনকে ঘুরাচ্ছে, ফলে একটা শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তিটাই তোমার মোটরসাইকেলকে চালাচ্ছে বা গাড়িকে চালাচ্ছে। এই যে চাকাটা, এই পিস্টনটা বারবার এইভাবে ধাক্কাগুলো দেয়, ধাক্কাগুলো যে দিচ্ছে, এই ধাক্কাগুলোকে বলা হয় স্ট্রোক, ধাক্কাগুলোকে কি বলা হয়, স্ট্রোক। এখন একটা ইঞ্জিন যতগুলো ধাক্কা দিতে পারে এক একটা চক্রের মধ্যে, ইঞ্জিনটা তত স্ট্রোকের হয়, 2 স্ট্রোক ইঞ্জিন, 3 স্ট্রোক ইঞ্জিন, 4 স্ট্রোক ইঞ্জিন, এরকম করে বিভিন্ন স্ট্রোক হয়। এখন যদি 4 বার ধাক্কা দেয় তাহলে এটা হবে 4 স্ট্রোক, একটা পূর্ণ চক্রের মধ্যে। এই যে এই সম্পূর্ণ একটা চক্র ঘোরার মধ্যে কয়বার ধাক্কা দিচ্ছে, এই ধাক্কার উপর ভিত্তি করে ইঞ্জিনের নাম হয়। আশা করি একটু হলেও তোমরা বুঝতে পারছো যে গ্যাসের সংকোচন সম্প্রসারণ, গ্যাসের সংকোচন এবং সম্প্রসারণের ফলে চাকা ঘুরতেছে, চাকা ঘুরলে আমরা কি জানি, মোটর ঘুরে, মোটর ঘুরলে এনার্জি পাওয়া যায়, সেই এনার্জিতে তুমি গাড়ি চালাও, সেই এনার্জিতে তুমি মোবাইল চার্জ দাও, সেই এনার্জি তুমি যা ইচ্ছা করো, মোট কথা চাকা ঘুরতে হবে। এখন এই যে দেখো এই গ্যাসকে সংকুচিত এবং সম্প্রসারিত কে করতেছে, তাপ। কিভাবে আসতেছে তাপ, এগুলো আমাদের পরের বিষয়, এগুলো আমাদের ডিটেইলস জানার বিষয় না, আমরা জাস্ট বেসিকটা বোঝার চেষ্টা করবো যে কাজটা কিভাবে হচ্ছে। তাপ এই গ্যাসটাকে প্রসারিত করতেছে, তাপ কমানোর ফলে গ্যাসটা সংকুচিত হচ্ছে, গ্যাসটা প্রসারিত হচ্ছে, আবার গ্যাসটা কি সংকুচিত হচ্ছে। এই যে প্রসারণ সংকোচন, এটা কে করতেছে, তাপ করতেছে, সেজন্য এই ইঞ্জিনটার নাম কি, তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিন। আশা করি একটু হইলেও তোমরা বুঝতে পারছো যে ইঞ্জিন বা শক্তি উৎপাদনের মূল কাজটাই হলো এই যে ইঞ্জিনটাকে ঘোরাতে হবে। এখন তুমি যেভাবে ঘোরাও তার বেসিকে যা থাকবে সেটাই। এখন এই যে ইঞ্জিনের মধ্যে যেই গ্যাসটা থাকবে, এই গ্যাসটাকে বলা হয় ইঞ্জিনের কার্যনির্বাহী বস্তু। আর এই যে পিস্টনের পুরো স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারে বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই পিস্টনটা যত ঘর্ষণ কম হবে, এই পিস্টনের আপ ডাউন হওয়ার সময় ঘর্ষণ যত কম হবে, পিস্টন ইঞ্জিনটা তত বেশি এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা দেখাবে। কারণ ঘর্ষণ যদি হয় অনেক শক্তি নষ্ট যাবে, অনেক শক্তি নষ্ট যাবে, অনেক তাপ নষ্ট যাবে, যেটা আমরা চাচ্ছি না, যেটা আমরা চাচ্ছি না। তাহলে এই যে ঘর্ষণ মুক্ত হলে খুব ভালো হয়। এই গ্যাস যদি খুব সহজেই প্রসারিত হয় বা খুব সহজেই সংকুচিত হয় তাইলে বেশি ভালো হয়। যদি মানে প্রসারণ বা সংকোচনে বেশি অসুবিধা হয় তাইলে অনেক শক্তি নষ্ট যাবে। তো এই সকল কিছু বিষয়কে মাথায় রেখে কার্যচক্রের কিছু বৈশিষ্ট্য আছে, তা আমরা পরে বুঝবো। মোট কথা আশা করি এই যে এই বিষয়টা বুঝতে পারছো। এখন এই যে তাপের যে কনসেপ্টটা, মোট কথা তাপ কম বেশি করতে হবে, এই তাপের কম বেশির ফলে কিছু পরিমাণ তাপ আমাদের কাজে লাগবে। মনে করো এখানে আমি কিছু তাপ দিচ্ছি, সেই তাপের সম্পূর্ণটা এই ইঞ্জিন ঘোরাতে কাজে লাগবে না, সম্পূর্ণটা ইঞ্জিন ঘোরাতে কাজে লাগবে না, কিছু কিছু তাপ বিভিন্ন জায়গায় নষ্ট যাবে। কিছুটা এই যে এই ইঞ্জিনের পিস্টনের দেয়ালে নষ্ট যাবে, কিছু এই যে পিস্টন ঘর্ষণ করে নষ্ট করবে, কিছুটা তাপ এই যে গ্যাস নষ্ট করবে। মোট কথা বেশ অনেকগুলো তাপ নষ্ট হবে, বেশ অনেকগুলো তাপ নষ্ট হবে। নষ্ট হওয়ার পরও তুমি একটা নির্দিষ্ট পরিমাণে তাপ দিছিলা, সেই তাপের কিছু অংশ কৃত কাজে রূপান্তরিত হবে, সেই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারছো যে ইঞ্জিনের স্ট্রাকচারটা কি, ইঞ্জিন আসলে কাকে বলে, কিভাবে বলে। এখন আমরা যে বিষয়টা দেখব যে এই যে তুমি কিছুটা তাপ দিলা, কই দিছো, যে পিস্টনের মধ্যে দিছো, কিছু পরিমাণে নষ্ট গেছে আর কিছু পরিমাণে ইঞ্জিনটা আপ ডাউন করতে কাজে লাগছে। এই বিষয়টার উপর ভিত্তি করে আমি যদি বুঝাই, এই দেখো এই একটা বাক্স, এই একটা বাক্সকে বাক্স মনে হলে এটা আসলে ইঞ্জিন।
এটা কি জিন? এটা ইঞ্জিন। এখন তুমি কোনো একটা উৎস আছে, এইটা ভাইয়া স্ট্রাকচার জানতে চাই না, জাস্ট বোঝার চেষ্টা করো যে কোনো একটা উৎস আছে, যে উৎস থেকে আমি ইঞ্জিনে কিছুটা তাপ দিচ্ছি, ওই যে ওইটাকে হিট দিচ্ছি, যেখান থেকে তাপ পাবে সেটাকে বলা হবে তাপ উৎস। কেউ যদি তাপ দেয় তার নিজস্ব একটা তাপমাত্রা থাকবে, সেই তাপমাত্রা হচ্ছে T1, সেই তাপমাত্রা হচ্ছে T1। এইটা ইঞ্জিনকে Q1 পরিমাণে তাপ দিচ্ছে, ভালো করে বুঝবা, Q1 পরিমাণে তাপ দিচ্ছে। ইঞ্জিন কিছু পরিমাণের, এই যে Q1 এর থেকে একটি নির্দিষ্ট পরিমাণের কৃত কাজ করে দিবে। কৃত কাজ করে দিবে মানে ওই যে ইঞ্জিনটা যে আপ ডাউন হচ্ছে, সম্পূর্ণ তাপটা কাজে লাগতেছে না, কিছু পরিমাণে কাজে লাগতেছে, সেইটা হচ্ছে W পরিমাণে। আর বেশ কিছু পরিমাণ তাপ নষ্ট যাবে, বেশ কিছু পরিমাণ তাপ নষ্ট যাবে। কোথায় নষ্ট যাবে? পিস্টনের ঘর্ষণে নষ্ট যাবে, পিস্টনের ওই যে দুই প্রান্তের মধ্যে নষ্ট যাবে, বিভিন্নভাবে নষ্ট যাবে। সেই যে তাপটা নষ্ট যাচ্ছে, এইটা যেখানে যে পড়তেছে, তুমি তো বলবা যে ভাইয়া হচ্ছে ওটা তো পরিবেশের সাথে মিলায় যাচ্ছে, তা আমরা ধরতেছি যে ওই তাপগুলো যে এক জায়গায় যে জমা হচ্ছে, সেই জায়গাটা জমা হচ্ছে, যদিও জমা হয় না, কি হয় না হয় এগুলো পরে বোঝাচ্ছি। আগে জাস্ট মনে করো যে একটা জায়গায় গিয়ে মনে করো জমা হচ্ছে, সে যেখানে জমা হচ্ছে সেটাকে বলা হয় তাপ আধার। তাপ আধার অর তাপ গ্রাহক, তাপ গ্রাহক। এই তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2, এই তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2, কারণ একটা যদি তাপ সে পায় তার নিজেরও একটা তাপমাত্রা বৃদ্ধি করবে, সেই তাপমাত্রা হচ্ছে কত? T2। কি পরিমাণে তাপ যাচ্ছে? আমরা ধরে নিলাম Q2 পরিমাণে তাপ যাচ্ছে, Q2 পরিমাণে দিছিলাম কত? Q1। Q1টা কি? আমাদের ইনপুট। Q1টা কি? আমাদের ইনপুট। কৃত কাজটা কি? আমাদের আউটপুট। কৃত কাজটা কি? আমাদের আউটপুট। এখন কৃত কাজটা কত? Q1 থেকে যদি Q2 বাদ দেই, যেটা আমি দিয়েছিলাম আর যেটা নষ্ট হয়ে গেছে সেটা যদি বাদ দেই, আমি আউটপুটটা পাচ্ছি। আশা করি একটু একটু হলেও আইডিয়া পাচ্ছ যে এই তো। এখন এই তুমি ইঞ্জিনটাকে কত ভালো বা খারাপ বলবা কিসের ভিত্তিতে? তুমি বলো হ্যাঁ ইঞ্জিনের ইটাটা বের করেন, হ্যাঁ ইঞ্জিনের ইটা বের করেন। ইটা মানে কর্মদক্ষতা, ইটা মানে কি? কর্মদক্ষতা। ইটা ইজ ইকুয়াল টু ভাইয়া আউটপুট ভাগ ইনপুট ইনটু 100%। আউটপুটটা কত ভাইয়া? W। ইনপুটটা কত ভাইয়া? Q1 ইন্টু 100%। ডাব্লুটা কত? Q1 মাইনাস Q2 ভাগ Q1 ইন্টু 100%। এটা সমান সমান কত? 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। তাহলে আমরা এটার একটা ফর্মুলা পাইলাম, খুবই ঠান্ডা মাথায় দেখবো আমরা। এটার একটা ফর্মুলা পাইলাম, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এটা হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা। আমি একটা তাপ দিছিলাম, সেই তাপের কিছুটা নষ্ট হয়েছে পিস্টনের মানে ঘর্ষণে বা বিভিন্নভাবে পরিবেশে, বা ওই গ্যাস কর্তৃক শোষিত কিছু তাপ ছিল, এই সব কিছু করে তাপ কিছুটা নষ্ট হয়েছে, যেটা আমি ধরে নিচ্ছি সবগুলো এক জায়গায় গিয়ে জমা হয়েছে, সেটার নাম হচ্ছে তাপ আধার। তাপ আধারে গিয়ে জমা হয়েছে। তো এখন Q2 পরিমাণে গেছে, আমি আউটপুটটা এটা পাইছি। একটু হইলেও আইডিয়া হয়েছে ভাইয়া, একটু হইলেও আইডিয়া হয়েছে। এরপরে একটু দেখো, এখন ইঞ্জিনের মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে। দুই প্রকারের ইঞ্জিন আছে তোমরা জানো, একটাকে বলা হয় প্রত্যাগামী ইঞ্জিন, আরেকটা বলা হয় অপ্রত্যাগামী ইঞ্জিন বা প্রত্যাবর্তী ইঞ্জিন, আরেকটাকে বলা হয় অপ্রত্যাবর্তী ইঞ্জিন। কাকে বলা হয়, কিভাবে বলা হয় দেখতেছি, জাস্ট এই যে এই বিষয়টা তোমার মাথায় আছে দেখো। তো ইঞ্জিন আমি বললাম কয় প্রকার? দুই প্রকার। প্রত্যাগামীও বলতে পারো, প্রত্যাবর্তীও বলতে পারো। প্রত্যাগামী বানান ভুল হইতে পারে, আর এটা হচ্ছে অপ্রত্যাগামী। আমার কাছে প্রত্যাগামীর থেকে প্রত্যাবর্তী ওয়ার্ডটা খুব ভালো লাগে। প্রত্যাবর্তী কি জন্য ভালো লাগে? এর কারণটা কি? এর কারণটা আমরা পড়বো, এটা একটু মিশিয়ে দিই। প্রত্যাবর্তন এই ওয়ার্ডটার একটু মিনিং জানা লাগবে আমাদের। প্রত্যাবর্তন, তোমরা অনেকের হচ্ছে ফেসবুকের মধ্যে বিভিন্ন স্ট্যাটাস দেয় অনেকে যে আমার জীবনে এখন প্রত্যাবর্তন জরুরি হয়ে পড়েছে, যে এখন আমার, বা বিভিন্নভাবে দেখবা তারা হচ্ছে অনেকটা আগে যেরকম লাইফে ছিল সেই লাইফের থেকে বলতেছে প্রত্যাবর্তন প্রয়োজন বা প্রত্যাবর্তিত, এরকম কথাবার্তা বলে। তোমার ফেসবুকে না বলেও আমার ফেসবুকে বলে আর কি অনেকে। এখন
এই প্রত্যাবর্তনের মিনিংটা হচ্ছে ফিরে আসা বা ভালো হয়ে যাওয়া বা আগের মতো হয়ে যাওয়া। হয়তো সে আগে অনেক ভালো ছিল, সেই মাসুদের কথা বলতেছি না আমি, তোমরা বুঝেই নাও আর কি। প্রত্যাবর্তন মানে হচ্ছে ফিরে আসা, ফিরে আসা বা ব্যাক করা বা রিসাইকেল হওয়া বা রিটার্ন পাওয়া। অনেকটা বলা কি রিসাইকেল হওয়া, রিসাইকেল হওয়া, আবার সেটাকে ব্যাক করে পাওয়া, ফিরে পাওয়া। যদিও তোমাদের বইয়ে প্রত্যাবর্তী ইঞ্জিনের সংজ্ঞা অন্য কিছু দেওয়া আছে, তারপরও বিষয়টা অনেকটা এরকমই যে প্রত্যাবর্তী মানে হচ্ছে প্রত্যাবর্তন মানে ফিরে আসা বা রিসাইকেল হওয়া। যেটা তোমার নষ্ট গেছে সেটা তুমি যদি আবার ফিরে পাও, সেই বিষয়টাই মানে প্রত্যাবর্তী বা প্রত্যাবর্তন বা প্রত্যাগামী, এই বিষয়টার সাথে রিলেট কর। একটু যদি আমরা দেখি, একটু যদি আমরা একটা আইডিয়া দিয়ে বোঝার চেষ্টা করি কীরকম। এই যে তোমার সেই ইঞ্জিনটা ছিল অনেক গরিবের ইঞ্জিন, কি ইঞ্জিন, তাপ আধার, এটা তাপ উৎস, আর এটা হচ্ছে তাপ আধার। এখন এদিকে তুমি একটা কৃত কাজ পাইছো। ঘটনা হয়েছে কি, তুমি তাপ উৎস থেকে তাপ দিছিলা 500 জুল। ভালো করে বুঝে, তাপ উৎস থেকে কত তাপ দিছিলা? 500 জুল। তোমার ইঞ্জিন থেকে তুমি একটা ওয়ার্ক ডান পাইছো 300 জুলের। 300 জুলের কৃত কাজ তুমি পাইছো। তাপ আধারে নষ্ট চলে গেছে 200 জুল। ভালো করে বুঝবা, তাপ আধারে নষ্ট চলে গেছে কত জুল? 200 জুল। যদি তাপ আধারে নষ্ট যাওয়া 200 জুল সামহাও কোনোভাবে তুমি যদি আবার রিইউজ করে তাপ উৎসে নিয়ে আসতে পারো সম্পূর্ণ 200 জুল, আবার যদি তুমি ব্যাক করে নিয়ে আসতে পারো রিইউজ, যদিও আমি আগেই বলে দিই এটা তোমাদের বইয়ের সাথে ডাইরেক্টলি মিলবে না, তাও কনসেপ্টটা বিষয়টা এরকমই বোঝায় যে তাপ আধারে নষ্ট যাওয়া যে তাপটা আছে সেটা যদি সামহাও কোনোভাবে তুমি যদি আবার রিইউজ করতে পারো, তাপ উৎসের মধ্যে নিয়ে আসতে পারো সম্পূর্ণটা, পুরোটা, তাহলে সেই ইঞ্জিনটাকে বলা হবে প্রত্যাগামী ইঞ্জিন। তাহলে সেই ইঞ্জিনটাকে কি বলা হবে? এই ইঞ্জিনটাকে বলা হবে প্রত্যাগামী ইঞ্জিন বা প্রত্যাবর্তী ইঞ্জিন। এই ইঞ্জিনটাকে বলা হবে প্রত্যাবর্তী ইঞ্জিন। বা হয়তো সেই ইঞ্জিন কোনো তাপ আধারে ফেলেই না, হয়তো সেই ইঞ্জিন কোনো তাপ আধারে ফেলেই না, এমনও হইতে পারে। তবে সেটা যদি বাদ দাও, মূলত যেটা বলা হয় যে যদি 200 জুলকে সামহাও কোনোভাবে রিইউজ করতে পারো, পুরোটাকে রিটার্ন নিয়ে আসতে পারো, তাহলে সেটাকে বলা হবে প্রত্যাবর্তী ইঞ্জিন। আর যদি এই 200 জুলের মধ্যে এমন হয়, দেখো 200 জুল মানে কত? 200 জুল মানে আমি যদি লিখি 150 জুল প্লাস 50 জুল। ভালো করে বুঝবা, 200 জুলের মধ্যে মনে করো 150 জুল আর 50 জুল আছে। তুমি চেষ্টা করলা কোনোভাবে, শেষমেশ আসলো 150 জুল। 150 জুলকে তুমি রিইউজ করতে পারলা। ভালো করে বুঝবা, 150 জুলকে রিইউজ করতে পারলা। আর এই 50 জুলটা কোনোভাবেই তুমি রিটার্ন করতে পারলা না, কোনোভাবেই তুমি নিয়ে আসতে পারলা না। এটা ব্যাক করা পসিবলই হইল না। এই 50 জুলটা ব্যাক করা পসিবলই হইল না। যেমন ছিল হয়তো পরিবেশে মিলাই গেছে বা ওইটা কোনোভাবে আর রিটার্ন করা পসিবল হচ্ছে না। যদি এমন হয় তাহলে এই ইঞ্জিনটাকে বলা হবে অপ্রত্যাবর্তী ইঞ্জিন। এর সম্পূর্ণ শক্তি যেটা নষ্ট গেল তার সম্পূর্ণটাই ব্যাক করা পসিবল হইল না, তাই এটাকে বলা হবে কি? অপ্রত্যাগামী ইঞ্জিন। আর এখানে যে 50 জুলটা আছে, এই 50 জুল এনার্জিটা যেহেতু আর ব্যবহার করা গেল না, এই 50 জুলটাকে বলা হয় বিশৃঙ্খল শক্তি। ভালো করে বুঝো, বিশৃঙ্খল শক্তি বা তাপ। বিশৃঙ্খল মানে ব্যাপারটা এমন, তোমার কাছে একটা কাচের পাত্র ছিল, সেই কাচের পাত্রটা তুমি ভেঙে ফালাইলা সামহাও তোমার হাত থেকে পড়ে। তারপরে তুমি কি করলা? সেই কাচের পাত্রটা ফেভিকল আঠা দিয়ে বা কোনো আঠা দিয়ে জোড়া লাগাইলা, একটা করে টুকরা নিয়ে জোড়া লাগাইলা। জোড়া লাগানোর পরও কিছু গুঁড়া থাকবে যেটা তুমি আর ওর মধ্যে রিটার্ন করতে পারবে না, সেটা মাটিতেই মিশে গেছে, ওটা তুমি তুলতেও পারবে না, এত ছোট ছোট গুঁড়া। তো সেই গুঁড়াগুলোকে বলা হবে ওই কাঁচ পাত্রের বিশৃঙ্খল অংশ, যেটাকে আর রিটার্ন করা যাচ্ছে না। তো এই শক্তিটা আর রিটার্ন করা যাচ্ছে না, এই শক্তিটাকেই বলা হয় বিশৃঙ্খল শক্তি। আর এই বিশৃঙ্খল শক্তিরই একটা রূপ হচ্ছে এনট্রপি। এনট্রপি হচ্ছে শক্তির সে অংশ, যে অংশকে বা তাপের সে অংশ যে অংশকে আর কৃত কাজে রূপান্তর করা যায় না।
আর কৃত কাজে কি করা যায় না, রূপান্তর করা যায় না। এনট্রপি হচ্ছে শক্তির সে অংশ যে অংশকে আর কৃত কাজে কোনোভাবেই রূপান্তর করা যায় না, ওটা নষ্ট পরিবেশের সাথে মিলিয়ে গেছে, সে অংশটাকে কি বলা হয়, এনট্রপি। আমরা এই জিনিসগুলোকে ডিটেলসে বুঝবো, যদিও তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে প্রত্যাবর্তী ইঞ্জিন মানে যে, বা প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ার মানে সম্মুখমুখী এবং বিপরীতমুখী উভয় অংশকে একই সাথে ক্রিয়া করা যায় তাকে প্রত্যাবর্তী বলে। তা কিন্তু তবে এখানে কনসেপ্টটা মূলত বেসিকের কনসেপ্টটা হচ্ছে এইটা যে সম্পূর্ণ এনার্জিটাকে রিটার্ন করা যায় না, সম্পূর্ণ এনার্জিটাকে রিটার্ন করা যায়। তারপরে তোমাদের বইয়ে যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বা, কারণ পরীক্ষায় সেগুলো লিখতে হবে। তোমাদের আশা করি একটু হইলেও ভাইয়া বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন যে জিনিসটা আমি জানাতে চাচ্ছি যে প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য একটা শর্ত আছে, অপ্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য একটা শর্ত আছে, সেই শর্তগুলো তোমাদের একটু বোঝা লাগবে। একটু যদি বুঝে আমরা ম্যাথমেটিক্সগুলো করবো, একটু ম্যাথমেটিক্স আমরা করবো। তা আমরা আগে ধরি এই ইঞ্জিনটা প্রত্যাবর্তী, একটু ভালো করে বুঝবো, এই ইঞ্জিনটা প্রত্যাবর্তী বা প্রত্যাগামী যেটাই বলো না কেন, নামটা যেমনই হোক। 200 জুল একটু, এই 500 জুল তো Q1, 200 জুল কত Q2। ধরে নাও যেখানে 500 জুল তাপ থাকে সেখানকার তাপমাত্রা হয় 50 ডিগ্রি সেলসিয়াস, যেখানে 300 জুল তাপ থাকে সেখানকার তাপমাত্রা হয় 30 ডিগ্রি সেলসিয়াস, যেখানে 200 জুল তাপ থাকে সেখানকার তাপমাত্রা হয় 20 ডিগ্রি সেলসিয়াস, যেখানে 100 জুল তাপ থাকে সেখানকার তাপমাত্রা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। ধরে নাও, জাস্ট বোঝার জন্য অবশ্যই বলতেছি। তাহলে আমি বলি এটা 500 জুল মানে এখানে তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে 200 জুল, তাহলে এখানকার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এই 20 ডিগ্রি সেলসিয়াসটা কেন হইল? কারণ এখানে 200 জুল তাপ স্টোর আছে, এখানে 200 জুল তাপ স্টোর আছে বলেই এখানকার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, এখানকার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। প্রত্যাবর্তী ইঞ্জিন বা প্রত্যাগামী ইঞ্জিনে কোনো তাপ তো নষ্ট যায়নি, সবই রিভার্সেবল, ব্যাক করা যাবে। তো এখন তাপ যেমন থাকতেছে তাপমাত্রাও সেভাবেই নির্দেশিত হচ্ছে, মানে প্রত্যাবর্তী ইঞ্জিনের তাপ ইজ প্রপোর্শনাল টু তাপমাত্রা। তো এইখানে প্রপোর্শনাল সম্পর্ক থেকে Q2/Q1 ইজ ইকুয়াল টু T2/T1। এই যে শর্তটা আসলো, এই শর্তটা হয়তো এখনো অনেকে বুঝতে পারতেছ না, আরেকটু ধৈর্য ধরো তাহলেই বুঝতে পারবা। এই শর্তটা শুধুমাত্র প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য সত্য। আপাতত মনে রাখো, এটা কার জন্য সত্য? প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য সত্য। এটা অপ্রত্যাবর্তীর জন্য কখনোই সত্য না। কেন সত্য না দেখাচ্ছি। ধরো এটা অপ্রত্যাবর্তী যদি হয় তাহলে এখানে দেখো 200 জুল তাপ আসলো, তার মধ্যে 150 জুল হচ্ছে রিটার্নেবল, আর 50 জুল পরিবেশের সাথে মিলে গেছে, 50 জুল চলে গেছে পরিবেশের সাথে মিলে গেছে। এটা কিন্তু আর ইঞ্জিনে স্টোর নাই, স্টোর থাকলে তো রিটার্ন করতে পারতা, চলে গেছে। চলে যদি যায় তাহলে এটার তাপমাত্রা কত দেখাবে? এটার তাপমাত্রা দেখাবে এই যে 150 জুলের কারণে যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে 15 ডিগ্রি সেলসিয়াসই দেখাবে। আমার কথা কি বোঝা গেছে? যে আমরা যে ধরে নিচ্ছি যে যদি 150 জুল হয় তাহলে এখানে 15 ডিগ্রি সেলসিয়াস দেখাবে। কি বললাম? স্টোর আছে কত? 150 জুল, দেখাবে কত? 15। চলে গেছে 50। যদি 50টা থাকতো তাহলে না হয় 20 ডিগ্রি সেলসিয়াস দেখাতে পারতো, কিন্তু 50 তো নাই। বোঝা যাচ্ছে কি? আশা করি একটু হলেও বোঝা যাচ্ছে। এখন দেখো এখানে তাপ গ্রাহকে বা তাপ আধারে ত্যাগ করা হলে কত জুল? 200 জুল। কিন্তু সেইভাবে কি তাপ আধারের তাপমাত্রাটা কি মিলতেছে না কোনোভাবে। কারণ 200 জুল হলে এখানে তো 20 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা, কিন্তু আমি থার্মোমিটার দিয়ে মেপে দেখলাম 20 ডিগ্রি সেলসিয়াস নাই, আছে 15 জুল। তার মানে এই যে তাপ আর তাপমাত্রার মধ্যে কি সম্পর্কটা হইল? এখানে হচ্ছে, তবে এখানে কি কোনো সম্পর্ক মিলল? ম্যাচ হইল? ম্যাচ হয়নি। যেহেতু কোনো ম্যাচ হয়নি তাই এই ক্ষেত্রে এটা যেহেতু অপ্রত্যাবর্তী ইঞ্জিন, এই ক্ষেত্রে তাপের সাথে তাপমাত্রার সমানুপাতিক সম্পর্ক কোনোভাবেই সম্ভব হয় না। যদি এখানে 200 জুলই থাকতো, আবারও বলি কেন 15 ডিগ্রি সেলসিয়াস কেন দেখাচ্ছে? কারণ 50 জুল তো মিলাই গেছে। 50 যদি মিলাই যায় বাকি তো থাকতেছে না, বাকি থাকতেছে 150। যেটা ওখানে স্টোর থাকতেছে সেটাই তাপমাত্রাকে রিপ্রেজেন্ট করবে। এর আগেরটাতে 200 জুলই স্টোর ছিল, সেই জন্য 20 ডিগ্রি সেলসিয়াস রিপ্রেজেন্ট করতেছিল বা শো করতেছিল। বাট এখানে তো 200 জুল নাই, এখানে আসছে 200 জুল ঠিকই,
আমরা এটাকেই Q2 ধরতেছি, এটাকেই Q2 বলবো, বাট তাপমাত্রা তো Q2 এর সাথে মিলতেছে না, Q2 এর সাথে মিলতেছে না। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। সেই জন্য অপ্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য এই ফর্মুলাটা খাটে না, অপ্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য এই ফর্মুলাটা খাটে না। এই ফর্মুলাটা শুধুমাত্র প্রত্যাগামী ইঞ্জিনের জন্য সত্য। এই ফর্মুলাটা শুধুমাত্র প্রত্যাগামী ইঞ্জিনের জন্য সত্য। তাহলে আমি যদি মিশাই দিয়ে আবার ক্লিয়ার করে বলি, এই যে তোমরা যে ইটার উপরে ফর্মুলাটা দেখতেছো, এই ফর্মুলাটা কার জন্য? এই ফর্মুলাটা প্রত্যাগামী অপ্রত্যাগামী যে কোনো ইঞ্জিনের জন্য সত্য। প্রত্যাগামী অপ্রত্যাগামী যে কোনো ইঞ্জিন, এই ফর্মুলাটা যে কোনো ইঞ্জিনের জন্য। আর প্রত্যাগামী হলে তোমরা দেখলা Q2/Q1 ইজ ইকুয়াল টু T2/T1 একটা সম্পর্ক খাটে। যদি এই সম্পর্ক খাটে তাহলে এর জন্য আরও একটা ইটার ফর্মুলা লেখা যায়, 1 মাইনাস Q2/Q1 এর জায়গায় লেখা যায় T2/T1 ইন্টু 100%। এই ফর্মুলাটা কখন হবে? এই ফর্মুলাটা শুধুমাত্র যদি ইঞ্জিনটা প্রত্যাগামী হয়, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে, নয়তো তোমাকে ওই ফর্মুলাটা অ্যাপ্লিকেট করতে হবে। অনেক সময় প্রশ্ন বলবে যে ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী নির্ণয় করো, সেটা সমাধানে দেখবা একবার এটা এইভাবে বের করা হয়েছে, একবার এটা এইভাবে বের করা হয়েছে। দুটা যেটা যদি সমান হয় তাহলে সেটা প্রত্যাগামী, সমান যদি না হয় তাহলে অপ্রত্যাগামী। বিষয়টা ওইভাবে না বের করে শুধু যদি এই দুটার অনুপাতও বের করা হয়, তাও কিন্তু উত্তর হয়ে যাবে যে তাপ আধারের তাপমাত্রা এবং তাপ উৎসের তাপমাত্রার অনুপাত, এবং তাপ আধারের তাপ এবং তাপ উৎসের তাপ এর অনুপাত, এবং তাপ আধারের তাপমাত্রা তাপ উৎসের তাপমাত্রা এই দুটার অনুপাত যদি সমান হয় তবে এটা প্রত্যাগামী, যদি সমান না হয় তবে এটা অপ্রত্যাগামী। আশা করি একটু হইলেও তোমাদের মাথায় আসছে। এখন প্রত্যাগামী ও অপ্রত্যাগামী সবই ঠিক আছে, এগুলো প্রবলেম না। কথা হইল তোমাদের যেটা জানা লাগবে, তোমাদের যে জিনিসটা জানার খুবই ইচ্ছা যে ভাই আমরা বইয়ের মধ্যে এরকম একটা চিত্র দেখছি, এরকম একটা ভুগিচুগি চিত্র দেখছি, এই চিত্রটা ভাই বুঝি না, আমরা এই চিত্রটা বুঝি না, এই চিত্রটা কিভাবে কাজ করে, এটা কি বোঝায়, এই বোঝানোর ব্যাপারটা যদি আমি দেখি। তোমরা যে ইঞ্জিনের যেই অংশটা দেখছো যে ওই পিস্টনের, আশা করি একটু হলেও আইডিয়া করতে পারতেছো, বা ইউটিউবে আবার সার্চ দিয়ে নিও হচ্ছে ইঞ্জিন পিস্টন মেকানিজম, এটা লিখে সার্চ দিলেই তোমাদের দেখাবে যে একটা ইঞ্জিন এইভাবে আপ ডাউন করতেছে। তো এখন ইঞ্জিনের যে এই যে ক্যাপটা থাকে তার মধ্যে যে পিস্টনটা আছে, পিস্টনটা যে আপ ডাউন করতেছে, এই আপ ডাউন তো এমনি করে না, আপ ডাউন করার একটা প্রসেস আছে, আপ ডাউন করার একটা কি আছে, প্রসেস আছে। সে যে স্টেপগুলো যেভাবে মানে উপরে উঠে যেভাবে নিচে নামে, এটা কয়েকটা প্রক্রিয়ার সমন্বয়ে গঠিত হয়, হতে পারে তোমরা জানো তাপগতীয় প্রক্রিয়া 4টা হতে পারে, সেটা সমচাপ আর সমায়তন সমষ্ণ রুদ্ধতাপীয় 4টা প্রক্রিয়া নিয়ে আসে। তবে এই যে চক্রটা উপরে উঠে নিচে নামার একটা চক্র আছে, এই চক্রটা কমপ্লিট করলেই কিন্তু ইঞ্জিনের চাকাটা ঘুরে। এখন চক্র নানাভাবে কমপ্লিট হইতে পারে, তো তার মধ্যেই কার্নো নামের যে বিজ্ঞানীটা ছিলেন, সাদি কার্নো নামের, উনি যে চিন্তা করছিলেন সবচেয়ে ভালো হয় উনি যেভাবে চিন্তা করছেন সেভাবে যদি চক্রটা কন্টিনিউ করা যায়। উনি কিভাবে চিন্তা করছিল তার আগে যদি আমি বলি, তোমাদের একটু হইলেও ধারণা আছে, সমষ্ণ লেখ এটা যদি ভি হয়, এটা যদি পি হয়, তাহলে সমষ্ণ লেখ এরকম হয়। আর রুদ্ধতাপীয় লেখ এটা যদি এরকম খাড়া হয় তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় লেখ। কারণ হচ্ছে সমষ্ণ লেখের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু কে, আর রুদ্ধতাপীয় লেখের ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কে। গামা বা পাওয়ার থাকলে লেখচিত্রটা একটু খাড়া হয়, এখন তোমাদের আরও একটা জিনিস জানা দরকার যে রুদ্ধতাপীয় এবং সমষ্ণ লেখের ঢালের অনুপাত, ঢাল অফ রুদ্ধ আর ঢাল অফ সমষ্ণ, ঢালের অনুপাতটা ইজ ইকুয়াল টু গামা। এই জিনিসটা একটু মাথায় রাখবা। কিভাবে আসলো বইয়ের মধ্যে আছে, তারপরে এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রুদ্ধতাপীয় লেখার ঢাল আর সমষ্ণ রেখার ঢালের অনুপাতটা হচ্ছে গামা। এই কথাটা একটু মনে রাখবা। এখন আমি যদি বলি একটা চিত্র আমি আঁকাই, সেই চিত্র দেখে একটু বোঝার চেষ্টা করো কি বলতে চাচ্ছি। দেখো চিত্রটা কি বলতে চাচ্ছে, এই দিকে আমি ভি দিলাম আয়তন,
এইদিকে পি দিলাম, একটা পয়েন্ট, এই পয়েন্টে নির্দিষ্ট একটা চাপ আছে, নির্দিষ্ট আয়তন আছে, এখান থেকে আমি এরকম রেখা আঁকলাম। এটা দেখেই তোমার বুঝতে হবে এটা একটা সমষ্ণ রেখা, মানে পিস্টনটা আস্তে 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 উপরে উঠতেছে। কেন উপরে উঠতেছে? আয়তন বাড়তেছে, আয়তন বাড়া মানে উপরে ওঠা, পিস্টনটা উপরে উঠতেছে মানে আয়তন বাড়তেছে। তারপরে এইভাবে এটা একটা রুদ্ধতাপীয় রেখ, রুদ্ধতাপীয় ওইদিকে যাচ্ছে, ভি বাড়তেছে, ভি মানে কিন্তু বেগ না, আয়তন, আস্তে আস্তে উপরে উঠলো, তারপরে ঠ্যাক করে উপরে উঠলো, ঠ্যাক করে উপরে উঠলো, ঠ্যাক করে মানে কি খুব দ্রুততার সাথে উপরে উঠলো। তারপরে দেখো পিস্টনটা আবার এইদিকে যদি আমি দেই, এইদিকে দেই, এইদিকে তার মানে আস্তে 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 নিচে নামতেছে, নিচে নামার পরে আবার এখান থেকে যদি আমি এখানে মিলাই দিই, আস্তে 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 নিচে নামে ঠাক করে নিচে নামতেছে। কয়টা প্রসেস একটা চক্রের মধ্যে? একটা চক্রের মধ্যে প্রথমে উপরে উঠলো আস্তে আস্তে, তারপর ঠ্যাক করে উপরে উঠলো জোরে, রুদ্ধতাপীয় প্রসারণ, আস্তে 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 নিচে নামতেছে, সমষ্ণ সংকোচন, ঠ্যাক করে নিচে নামতেছে, রুদ্ধতাপীয় সংকোচন। 4টা স্টেপ: সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এটা এমনভাবে না হয়ে এটা কিন্তু এমনও হইতে পারতো, এই যে এরকম চক্র, এটা কি হইতো, এই যে রেখাটা, এটা হচ্ছে সমচাপ, সমচাপ সমায়তন, সমচাপ সমায়তন, এভাবেও কিন্তু হতে পারতো। অথবা এদের মধ্যে যে এইভাবেও করা পসিবল ছিল, যে এইভাবে করে এইভাবে আসলো, তারপর একবারে আসলো 3 স্টেপে, সমচাপ, সমষ্ণ, রুদ্ধতাপ, সমষ্ণ, এভাবেও আসা পসিবল। নানাভাবে ইঞ্জিনটাকে চালানো পসিবল, নানাভাবে ইঞ্জিনটাকে চালানো পসিবল, তাপের কম বেশি করে, তাপের কম বেশি করে। তবে সাদীকরণ যেটা বললো, সবচেয়ে বেটার হয়, সবচেয়ে বেটার হয় যদি এভাবে এই 4টা স্টেপ করে করা হয়, 4টা স্টেপ করে করা হয়। নাম্বার 1, 1 নাম্বার স্টেপ সমষ্ণ সংকোচন, সমষ্ণ সম্প্রসারণ, সম্প্রসারণ। কি নিয়ে পড়তেছি আজকে সারাদিন বুঝলা তোমরা? সবই আমরা ইঞ্জিন নিয়ে পড়তেছি। তারপরে ভালো হয় রুদ্ধতাপীয় সম্প্রসারণ, তারপরে সমষ্ণ সংকোচন, এরপরে রুদ্ধতাপীয় সংকোচন। প্রতিটা সম্প্রসারণ সংকোচনে কি কৃত কাজ আছে না? সমষ্ণ সম্প্রসারণে কৃত কাজ আছে W1, রুদ্ধতাপীয়তে আছে কৃত কাজ W2, সমষ্ণ সংকোচনে কৃত কাজ W3, W4। এই সবগুলো কৃত কাজ যদি যোগ করি একসাথে, তাহলে ইঞ্জিনের মোট যে কৃত কাজটা আছে, ইঞ্জিনটা শেষমেশ কতটুকু আমাকে কাজ দিল, এক চক্রের জন্য, কয় চক্র, একটা পূর্ণ চক্রের জন্য ইঞ্জিন কি পরিমাণ কাজ করলো, সেই কাজে আমরা রেজাল্টটা পাবো। তোমরা জানো সমষ্ণ প্রক্রিয়ার জন্য, ওইদিকে যদি আমি মিশাই দিই, সমষ্ণ প্রক্রিয়ার জন্য ডাব্লুর মানটা কত, ডাব্লুর মানটা কত, এনআরটি লন V2/V1। এটার জন্য ডাব্লু কত তোমার হচ্ছে NR1 মাইনাস গামা T2 মাইনাস T1। এর জন্য আবার কত, আবার NR, এখানে যদি আমি বলি T1 ছিল, এখানে হবে T2, ওইখানে একটা তাপমাত্রা ছিল, এখানে আরেকটা তাপমাত্রা। লন, আমরা ম্যাথ প্র্যাকটিস করতে গেলেই বিষয়টা বুঝে যাব। এখন এখানে কত, NR1 মাইনাস গামা লন না তো, এখানে হবে T1 মাইনাস T2। কেন T1 মাইনাস T2, এগুলো সবই বুঝতে পারবে, সবই বুঝতে পারবে। একটু দেখো, এখন দেখাই। আমি যদি তোমাকে বলি এখানে একটা কি চাপ আছে না নির্দিষ্ট P1, আয়তন আছে V1, তাপমাত্রা আছে T1, ঠিক আছে? একটু ভালো করে বুঝবা। সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হইল, চাপ চেঞ্জ হয়ে গেছে P2, আয়তন চেঞ্জ হয়ে গেছে V2, আর তাপমাত্রা কি চেঞ্জ হয়েছে? না ভাইয়া, কোনোভাবেই চেঞ্জ হয়নি, কারণ সমষ্ণ প্রক্রিয়ার কথাই হলো তাপমাত্রা চেঞ্জ হওয়া যাবে না। যেহেতু তাপমাত্রা চেঞ্জ হওয়া যাবে না, অবশ্যই তাপমাত্রা চেঞ্জ হয়নি। এখান থেকে এখানে আসলো ভাইয়া, আয়তন আবার চাপ চেঞ্জ হয়ে গেছে, আয়তন চেঞ্জ হয়ে গেছে, তাপমাত্রা চেঞ্জ হয়েছে, অবশ্যই হয়েছে ভাইয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হয়। এখান থেকে আবার এখানে আসলো, আবার সমষ্ণ P4 V4 T2, তাপমাত্রা কি চেঞ্জ হয়েছে? তাপমাত্রা চেঞ্জ হয়নি। তবে এখান থেকে যদি আবার ওখানে যায়, তাপমাত্রা অবশ্যই অবশ্যই চেঞ্জ হয়ে আবার আদি তাপমাত্রায় ফিরে যাবে। ভাইয়া একদম পারফেক্টলি কি এমনই হয়? না হইলেও সাদীকরণের কথা অনুসারে ইঞ্জিনের চক্রটা এমন হলেই সবচেয়ে ভালো কর্মদক্ষতা দিবে।
সাদি কারণের কথা অনুসারে সবচেয়ে ভালো। যদিও এখনকার সব ইঞ্জিনই এভাবেই চলে, যদিও অধিকাংশ ইঞ্জিনই এভাবেই চলে, এই প্রসেসগুলো মেনটেন করেই চলে, বাট প্রবলেম হইল সিস্টেম লস তাও কমে না, সিস্টেম লস তাও কমে না। যে জিনিসটা সাদি কার্নোর ইঞ্জিনের গঠনের মধ্যে বলা আছে তোমাদের, যেটা তোমাদের অনেকেরই বুঝতে সমস্যা হয়, ভাই বুঝি না, ওই যে কি পাটাতন দিছে, তারপরে হচ্ছে পাশে অন্তরক পদার্থ এইরকম এরকম হাবিজাবি, তারপরে আদর্শ গ্যাস বলছে, এগুলো কি এগুলো কি? এগুলো আসলে তেমন কিছু না। তোমাদের যেই পিস্টনের স্ট্রাকচারটা দেখেছিলাম, বলছিলাম যে মাঝখানে গ্যাস থাকে, গ্যাসটা প্রসারিত হয়, সংকুচিত হয়, সেই গ্যাসটাকে বলা হয় কার্যনির্বাহী বস্তু। কার্যনির্বাহী বস্তু যে কোনো বাস্তব গ্যাস হলে কিছু না কিছু শক্তি সে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে নষ্ট করবে। সেখানে যদি আদর্শ গ্যাস থাকতো তাহলে ইঞ্জিনটা ভালো হইতো। পিস্টনে যদি কোনো ঘর্ষণ না থাকতো আরও ভালো হইতো। যদি পাশে অন্তরক পদার্থ দ্বারা কোনোভাবে আবৃত করে দেওয়া যেত যেন তাপটা বের না হয়ে যায়, তাহলে ইঞ্জিনটা আরও ভালো হইতো। তা এই সকল বিষয় একদম পারফেক্ট যদি তুমি ব্যবস্থা করতে পারো, তাহলেই সাদি কার্নোর মতে তার এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি কর্মদক্ষতা পাওয়া যাবে। চেষ্টা করলে 100%ও কর্মদক্ষতা পাওয়া যেতে পারে যদি কোনো কিছু নষ্ট না হয়, যদি কোনো কিছু নষ্ট না হয়। বাট প্রবলেম হয়েছে তুমি আদর্শ গ্যাস বাজারে কোথাও খুঁজে পাইবা না, তুমি একদম ভালো অন্তরক পদার্থ কোথাও খুঁজে পাইবা না, নষ্ট যাবেই। তুমি একদম ঘর্ষণ মুক্ত পিস্টন কোথাও খুঁজে পাইবা না, একটু হইলেও সমস্যা হবে, একটু হইলেও তোমার লস যাবে। যেহেতু এনার্জি সব লস যাচ্ছেই, তুমি কোনোভাবেই যে পরিমাণ তাপটা নষ্ট হয় সেই তাপটা হয়তো নষ্টের পরিমাণটা কম বেশি করতে পারবা, বাট একদম জিরো করতে পারবা না। তাপ গ্রাহকে তাপের পরিমাণ একদম শূন্য করতে পারবা না, কোনোভাবেই পারবা না বাস্তব জগতে। যেহেতু বাস্তব জগতে করা পসিবল না, সেই জন্য সাদি কারণের বলা 100% কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিন তৈরি করা সম্ভব না, ইঞ্জিন তৈরি করা সম্ভব না। তবে তার দেওয়া যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিতে যেহেতু সব ইঞ্জিনই প্রায় চলে, সেজন্য বলা হয় কার্নো ইঞ্জিন। কার্নো চক্র, যেটা দুঃখিত, কার্নো চক্র, তার পদ্ধতি অনুসারে সব তাপ ইঞ্জিন চলে, যেহেতু সেজন্য তাপ ইঞ্জিনের প্রক্রিয়াটাকে বলা হয় কার্নো চক্র। আমরা যে কোনো ইঞ্জিনের জন্যই কার্নো চক্র ব্যবহার করব। বাট সাদি কার্নোর চিন্তা করা যে আলাদা একটা ইঞ্জিন ছিল, সেই ইঞ্জিনটাকে বলা হয় কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনটা বাস্তবায়িত করা সম্ভব না, তবে যে কোনো ইঞ্জিনের মধ্যে কার্নো চক্রটা বাস্তবায়িত করা সম্ভব। কার্নো চক্র, এই যে চক্রটার নাম হচ্ছে কার্নো চক্র, এই চক্রটা বাস্তবায়িত করা সম্ভব, কিন্তু তার ওই যে বলা হাইপোথেটিক্যাল বা কাল্পনিক যে ইঞ্জিনটা আছে সেইটা আনা পসিবল না। আশা করি একটু হইলেও বুঝতে পারছো। পেজ আশা করি লাগেনি, লাগলে আবার ঘুরে পেঁচায় দেখে নিও। আমরা এখন প্রবলেম সলভিং এর দিকে চলে যাব, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই পর্যন্ত আশা করি যদি ক্লিয়ার হয়ে থাকে, সমস্ত সম্প্রসারণ, রুদ্ধতাপীয় সম্প্রসারণ, এই যে এখানে গিয়ে আমাদের তাপের জন্য আমাদের যে টিভি ফর্মুলাটা ইউজ করতে হবে, T1 V1 = T2 V2 গামা-1 গামা-1। এখানে এসে আবার ওই ফর্মুলাটা ইউজ করার তেমন খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ আমরা তাপটা আবার আদি তাপে যেহেতু ফিরে যাচ্ছে, সেজন্য আবার ওই ফর্মুলাটা ইউজ করবো না। আমরা একদম প্র্যাকটিক্যালি প্রবলেম সলভ করা শুরু করব। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। অনেক প্যাচ করলাম, আমরা প্রবলেম সলভ করলে অনেকখানি আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। একদম সিম্পল একটা প্রবলেম দিয়ে আমরা শুরু করব। শুরুতে দেখতে পাচ্ছ 120°C 30°C মধ্যে কার্যরত কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? দক্ষতা কার্নো ইঞ্জিন যখন বলেছি, কার্নো ইঞ্জিন মানে আমরা বুঝে নিব এটা একটা প্রত্যাবর্তী ইঞ্জিন। নর্মালি দক্ষতার জন্য আমরা জানি Q2/Q1 হয়, তবে আমরা চাইলেই কার্নো ইঞ্জিনের জন্য লিখতে পারি T2/T1। যদি এখানে কার্নো ইঞ্জিন নাও লেখা থাকতো, তাও তোমাকে এই প্রশ্নের উত্তরে T2/T1ই ইউজ করা লাগবে, কারণ তোমার কাছে আর কোনো অপশন নাই। এখন T2 কোনটা, T1 কোনটা? অবশ্যই T2টা হচ্ছে তাপ গ্রাহকের কোনটা হয়? কম তাপমাত্রা, ছোটটা কোনটা? 30, শুধু 30 না, 30 + 273 কেলভিনে লিখতে হবে। T1টা কত? T1টা হচ্ছে 120 + 273 কেলভিন। যত হয় হবে, আমরা জাস্ট দেখি। এটা = 1 - উপরে 30 + 273 আর নিচে 120 + 273 × 100%। এইটার হিসাবটা করলে তোমার আসবে 22.90%। খুবই সিম্পল একটা প্রশ্ন ছিল। যদি তাপ দিয়ে বলা থাকতো তাহলে তাপ দিয়ে তোমরা হিসাব করতা, তাহলে এসে পড়তো। অবশ্যই তাপমাত্রাটা কেলভিনে বসাতে হবে, এরপরে যে প্রবলেমটা আছে, পরের প্রবলেমটা বিশাল বড় একটা প্রবলেম। এটা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন।
এটা থেকে আমরা আরো অনেকগুলো প্রশ্ন সমাধান করব। দেখো লেখা আছে দুইটি কার্নো ইঞ্জিনের তাপপুচ্ছের তাপমাত্রা যথাক্রমে 40 এবং 50, দুইটা প্রতি স্তরে সংকোচন এবং প্রসারণের অনুপাত যথাক্রমে 1:2, 1:3। প্রথমটার জন্য 1:2, পরেরটার জন্য 1:3। উভয় ইঞ্জিনের কার্যনির্বাহী বস্তু হিসাবে 1 মোল দ্বিপরমাণু গ্যাস হিসাবে ব্যবহৃত হয়েছে। মানে ওই যে ইঞ্জিনের মধ্যে গ্যাসটা কি একটা দ্বিপরমাণু, হয়তো অক্সিজেন অথবা হাইড্রোজেন অথবা অন্য কিছু। প্রথম ইঞ্জিনের সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয় করো, এটা আমরা বের করব। মানে যদি আমি বলি প্রথম ইঞ্জিনের জন্য এরকম একটা চিত্র আছে, এই যে এরকম, তাহলে এই যে এটা সমষ্ণ প্রসারণ, এই পার্টটার মধ্যে কৃত কাজ কত। আচ্ছা এই পার্টের মধ্যে T1টা কত বলো তো? এই পার্টের মধ্যে T1টা উচ্ছের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, T1 হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। এইটা হচ্ছে T2, T2টা হচ্ছে তাপ আধারের তাপমাত্রা, নিচে যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রাকে বলা হয় তাপ আধারের। এটা হচ্ছে তাপ উৎসের, তাপ উৎসের। এখন তোমাকে যদি শুধুমাত্র এই অংশটার কৃত কাজটা বের করতে বলছে, এই অংশটা, এমনও হইতে পারতো তোমাকে পূর্ণ চক্রের কৃত কাজটা বের করতে বলতো। আমরা পুরোটাই বের করবো, আগে ওটার জন্য বের করব। তাহলে W1 ইজ ইকুয়াল টু তুমি লিখবা nRT ln V2/V1। যেহেতু এখানে প্রসারণ হচ্ছে, সংকোচন এবং প্রসারণ, এটা প্রথম ইঞ্জিনের জন্য, এটা দ্বিতীয় ইঞ্জিনের জন্য, মানে V2/V1 ইজ ইকুয়াল টু 2/1। আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে, প্রসারণ হলে ডাবল হয়ে যায় না, আগে যদি 1 গুণ থাকতো, প্রসারণ হওয়ার পরে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে n কত বলতেছে, কার্যনির্বাহী বস্তু হিসেবে 1 মোল, তাহলে n এর মান 1, আর এর মান তোমরা সবাই জানো 8.314, টি এর ভ্যালু কত 40, কি ডাইরেক্ট বসানো যাবে না, 273 প্লাস 40, আর লন V2 এর মান বসাবো 2/1। এটাকে হিসাব করলে আসবে 1804.19 জুল, 19 জুল। একটু বোঝা গেছে এটা? এটা কি W1, তার মানে W1টা কত, W1টা আমরা দেখলাম 1804.19 জুল। এরপরে W2টা, এটাকে উপরে অবশ্যই লিখে দিবা সমষ্ণ সম্প্রসারণ, সম্প্রসারণ। আমাদের কিন্তু এই প্রশ্নের সমাধান হয়ে গেছে, তুমি কিন্তু 3 মার্ক পেয়ে গেছো। তবে যদি কোনো প্রশ্নে ঘ নাম্বারে বলে পুরো চক্রের কৃত কাজ বের করো, তখন কিভাবে করবে সেটা আমরা সমাধান দেখাই। পুরো চক্রের কৃত কাজ বের করতে গেলে এখানে W2 হবে, W2 একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেক্ষেত্রে nR1 মাইনাস গামা T2 মাইনাস T1, যেটা আমি বলেছিলাম বইয়ে লেখা আছে গামা মাইনাস 1 T1 মাইনাস T2, আমার এভাবে লিখতে আমার ভালো লাগে। এখন T2 মাইনাস T1 এই ফর্মুলাটার জন্য আমাদের দেখা লাগবে T1টা কত। দেখো তো T1টা তো ওইটাই, T1টা হচ্ছে 273 প্লাস 40, এইটাই। তবে এখানকার T2টা কত, T2টা কিভাবে পাবে? T2টা পাবে তোমার কাছে যেহেতু আয়তনের একটা সম্পর্ক বলছে যে প্রতি স্তরে আয়তন দ্বিগুণ হয়ে যাচ্ছে যদি প্রসারণ ঘটে, তাহলে টি এর সাথে ভি এর একটা ফর্মুলা আছে, T1V1 ইজ ইকুয়াল টু T2V2। গতদিনই বলছি আমরা গামা মাইনাস 1 গামা মাইনাস 1, এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে T1 এই যে 273 প্লাস 40, তাহলে T2টা আমরা কীভাবে বের করবো? T2টা হবে V1/V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1, ইন্টু কত T1। এখন আমরা এই V1 এর মধ্যে কত বসাবো, V1 এর মধ্যে কত বসাবো দেখো তো, V1 এর মধ্যে আমরা মান বসাবো 1, V2 এর মধ্যে মান বসাবো 2, কারণ এখানেও প্রসারণ হচ্ছে, প্রসারণ হয়ে আয়তন কয় গুণ হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। আয়তন কয় গুণ হয়ে গেছে, দ্বিগুণ। গামার মানটা কই দেওয়া আছে, গামা কিন্তু এখানে দেওয়া নাই, তবে বলা আছে দ্বিপরমাণবিক, দ্বিপরমাণবিক মানে 1.41 বা 40, যেটাই তুমি বসাও না কেন, দ্বিপরমাণবিক মানে 1.4 গামার মান, তাহলে 1.4 বসাবা, 40 বসাইবা, -1, খুবই সাবধানভাবে T1 এর মান এখান থেকে বসাইবা, 313 আসবে সম্ভবত, 313। এই বিষয়টাকে গুণ যদি করো, গুণ করলে আসবে 237 কেলভিন। একটু হিসাব করলে কত আসবে, 237 কেলভিন। T2 এর মানটা কত, 237। তাহলে এখান থেকে আমরা W2 পাবো, W2 ইজ ইকুয়াল টু nR1 মাইনাস গামা T2 মাইনাস T1। এই ভ্যালুটা যদি আমরা বসাই এখানে, n এর মান 1, 8.314, 1 মাইনাস 1.4, 237 মাইনাস 313, একটা হিসাব করলে একটা মান আসবে যেটা অবশ্যই পজিটিভ হবে।
এখানে নেগেটিভ আর এখানে নেগেটিভ, দুটো নেগেটিভ মিলে একটা পজিটিভ মান হবে, অবশ্যই কেমন মান হবে? পজিটিভ মান। তাহলে টি2 মানটা কতটা আসলো? টি2 মান কিন্তু আসলো আমরা দেখলাম 237, খুবই সাবধানতার সাথে দেখো 237 কেলভিন। আর টি1টা কত? 313 কেলভিন, 313 কেলভিন। তাইলে আমি যদি বলি W2টা পাইছি, তোমরা নিজেরা একটু হিসাব করে নিও, এত জুল, অবশ্যই একটা পজিটিভ ভ্যালু, অবশ্যই একটা পজিটিভ ভ্যালু। এরপরে W3টা তোমাকে বের করতে হবে, এটা কত নাম্বার গেল? W2। W2 এর পরে W3 যদি আমরা বের করি, W3 আবার কোথায়? এই যে এখানে W3, এটা আবার কি? সমষ্ণ সংকোচন। W3 এর ক্ষেত্রে NRT ln V2/V1, খুবই সাবধানতার সাথে দেখো, N এর মান 1, R এর মান 8.314, এই টি কোনটি? এই টি হচ্ছে T2, কারণ এখনকার তাপমাত্রা হচ্ছে 237, তাহলে 237 লন V2 কত? V1 কত? অনেকে বসাই দিবে ভাইয়া 2/1, না 2/1 না, খুবই সাবধান, কারণ শুরুতে এখানে সংকোচন হচ্ছে, এখানে ছিল আগে যা ছিল, আগে 2 ছিল, এখন হয়ে যাচ্ছে 1, সংকুচিত হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, আগে ছিল 2, এখন হয়ে যাচ্ছে 1। V1 আগে ছিল, V1টা আগে ছিল দ্বিগুণ, এখন হয়েছে 1, কারণ ছোট হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। সংকুচিত হয়ে গেলে ঘটনাটা উল্টা, আগে ছিল 2/1, এখন হবে 1/2। আশা করি এটা বোঝা গেছে। এখান থেকে একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটা তোমরা বের করবা, এই ভ্যালুটা অবশ্যই নেগেটিভ হবে, অবশ্যই কেমন হবে? W3টা অবশ্যই একটা নেগেটিভ ভ্যালু হবে। সমষ্ণ সংকোচন রিলেটেড যে কোনো কিছুতেই নেগেটিভ ভ্যালু আসে, নেগেটিভ মান আসবে। এরপরে আমাদের আবার কি করা লাগবে? রুদ্ধতাপীয় সংকোচন। এরপরে আবার কি? রুদ্ধতাপীয়, এই যে এই অংশটা, এটা লাস্ট 4, W4 হবে, W4 হবে আবার NR 1 মাইনাস গামা T2 মাইনাস T1। এপাশে কি T2 মাইনাস T1? T2 মাইনাস T1 ঠিক আছে, বাট এই T2 আর T1 এর ভ্যালুটা আলাদা হবে। এই যে N এর মান কত? 1, R এর মান 8.314, 1 মাইনাস 1.4। এখন দেখো এই T2টা কি? পরের তাপমাত্রা, এই যে ঘটনাটা, সেই ঘটনাটার পরের তাপমাত্রা T2, পরের তাপমাত্রাটা কি? এই যে 313 না? 313 পরের তাপমাত্রা। এই ঘটনার শুরু হয়েছে এখান থেকে, এটা হচ্ছে এখানকার T1, আর এই ঘটনার শেষে এখানে হচ্ছে T2। T2টা কত? T2টা হচ্ছে 313, T1টা কত? 237, T1টা হচ্ছে 237। বুঝতে পারতেছো কি আদৌ? দেখো এই সূত্র তো আমাদের ফর্মুলা ঠিক আছে, সূত্রের কথা বলছে এই প্রক্রিয়ার শেষের যে তাপমাত্রা সেটাকে বলা হয় এই প্রক্রিয়া T2, এই প্রক্রিয়ার শুরুর যে তাপমাত্রা সেই প্রক্রিয়ার তাপমাত্রা হচ্ছে T1। শুরুতে ছিল 237, শেষে গিয়ে হয়েছে 313, তাহলে 313 মাইনাস 237, 313 মাইনাস 237, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাও হবে একটা নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু। এই যে W4 ইজ ইকুয়াল টু বাক্সজুল, বাক্সজুল। বুঝতে পারতেছো? আশা করি বুঝতে পারতেছো। আবার ঘুরে ফিরে তুমি চিন্তা করো, নিজের মতো করে চিন্তা করবা যে এই প্রক্রিয়াটা শুরুতে ছিল 237, প্রক্রিয়াটা শেষে হয় 313, এই যে লাস্টটা, তাহলে শুরুতে ছিল 237, শেষে গিয়ে হয় 313, সেই জন্য এখানে T2 আর T1 এর মানটা উল্টা হয়ে গেল। খুবই সাবধান সব বিষয়। এখন তুমি যদি বলো পূর্ণ চক্রের কৃত কাজ কত? পূর্ণ চক্রের কৃত কাজ, এই যে পূর্ণ চক্রের কৃত কাজ W ইজ ইকুয়াল টু W1, W2, W3, W4। এই ভ্যালুগুলোর মধ্যে মান যখন বসাবে এর ভিতরে নেগেটিভ ভ্যালু বসবে, আর এই যে পজিটিভ ভ্যালু এগুলো বসে সব মিলে যা হবে সেটা হচ্ছে উত্তর। তোমরা বলবে ভাই এটা কি মডুলাস করে দিব? না, মডুলাস করবা তখন যখন চক্রের কথা বলা থাকবে না, বলবে 2-3টা প্রক্রিয়ার কথা, বলবে এই প্রক্রিয়াগুলোর মোট কাজ কত, যে একটা সমষ্ণ একটা রুদ্ধতাপীয় বলছে এই দুইটা প্রক্রিয়ার মোট কাজ কত, মোট কাজ, তখন গিয়ে দুটাকে আলাদাভাবে তোমরা কি করবা? আলাদাভাবে যোগ করবা, যোগ মানে মডুলাস করে যোগ করে দিবা। তবে চক্রের কথা বললে চিহ্ন সহ, চক্র থাকলে চিহ্ন সহ লিখে রাখো, চক্র থাকলে চিহ্ন সহ তোমরা এগুলোকে অ্যাড করবে, অ্যাড করে যেটা রেজাল্ট আসবে সেটাই পূর্ণ চক্রের কৃত কাজ, আশা করি মনে থাকবে তোমাদের। এটা
ক নাম্বার গেল, ক নাম্বার তো পুরোটা ছিল না, ক নাম্বার শুধু এই একটা পার্ট ছিল। আমি তোমাদেরকে পুরো জিনিসটাই শিখাই দিলাম, যদি কখনো আসে অবশ্যই উত্তর যেন করতে পারো, অবশ্যই উত্তর যেন করতে পারো। এখন আমাদের দ্বিতীয় যে খ নাম্বার প্রশ্নটা আছে, উদ্দীপকের উল্লেখিত দুটি কার্নোর তাপ ইঞ্জিনের মধ্যে কোনটি অধিক কর্মক্ষম। তা অধিক কর্মক্ষম এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, এটা নির্ণয় করার জন্য আমাদের দুইটার ইটার মান বের করতে হবে। তাহলে আমরা যদি বলি প্রথম ইঞ্জিনের জন্য, প্রথম ইঞ্জিনের জন্য ইটা ইজ ইকুয়াল টু 1 - T2/T1 ইন্টু 100%। তাহলে প্রথম ইঞ্জিনের আমরা T1টা দেখলাম 40/273 313 কেলভিন। T2টা কই থেকে আসলো, V1/V2 গামা-1 ভাগ T1, এটা হিসাব করে আসছিল 237 কেলভিন। এই ভ্যালুগুলো বসাই দেই, 237 ভাগ 313 ইন্টু 100%, হিসাব করলে যেটা আসে 24.21%। আর দ্বিতীয় ইঞ্জিনের জন্য, দ্বিতীয় ইঞ্জিনের জন্য যদি বলি ইটা ইজ ইকুয়াল টু 1 - T2/T1 ইন্টু 100%, তাহলে কি করবা, তাহলে T1 ইজ ইকুয়াল টু দেখো এই যে 50 প্লাস 273, তাহলে 323 কেলভিন। T2টা কীভাবে বের করবা, এই যে ফর্মুলাটা খাটাইবা, V1 ভাগ V2 গামা-1 ইন্টু T1। এখানে V1 ভাগ V2 এর অনুপাতটা হচ্ছে 1/3, 1.4 - 1। T1 এর ভ্যালু হচ্ছে 323, 1/3, কারণ এটার জন্য 1/3 উত্তর। দেখো এখানে আসে 208 কেলভিন। 208কে আমরা এখানে যদি বসাই দিই 1 - 208 ভাগ T1 হচ্ছে 323 ইন্টু 100%, এইটা হিসাব করলে আসে 35.56%, 35.56%। অবশ্যই এইটা 1-এর থেকে এইটা 2 যেহেতু বেশি, তাহলে সবচেয়ে বেশি কর্মদক্ষ এবং কর্মক্ষম অবশ্যই সেকেন্ড ইঞ্জিন, দ্বিতীয় ইঞ্জিন, যেহেতু এটা দেখেই বোঝা যাচ্ছে। এটা একটা ঘ নাম্বার প্রশ্ন। আরও একটা টাইপের প্রশ্ন আছে, আমরা সেটা সলভ করবো এখনই, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এখন যে প্রশ্নটা দেখতেছ, একটি ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে 50%, বলা হয়েছে ইঞ্জিনটার যদি কর্মদক্ষতা 60% করা লাগে, তাহলে এর উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। প্রশ্নটা এমনও থাকতে পারত যে এর গ্রাহকের তাপমাত্রা কতটুকু কমাতে হবে, বা এত কিছু না বলে বলতে পারতো যে কিরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করি। আগে দেওয়া আছে 27 ডিগ্রি তাপমাত্রা তাপ গ্রাহকে, মানে এই যে 27 ডিগ্রিটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, 27 প্লাস 273, এটা হয় 300 কেলভিন। এটা কত কেলভিন, 300 কেলভিন। খুবই সিম্পল। এখন T1টা আমরা একটু বের করি, যেটা আমাদের তাপ উৎসের তাপমাত্রা। আমরা নর্মালি এটা ইজ ইকুয়াল টু 1 - T2/T1 ইন্টু 100%। এর মধ্যে এটার মান যদি 50% বসাই দেই, 1 - T2-র ভ্যালু হচ্ছে 300, এই জায়গা হচ্ছে T1 ইন্টু 100%। এই হিসাবটা করলে T1 পাইবা তুমি 600 কেলভিন। এটা তুমি পাইছো, মানে তাপের এই যে ইঞ্জিনটার T1 হচ্ছে 600 কেলভিন, তুমি জানো, এটা জানো। এখন ইঞ্জিনের কর্মদক্ষতা পরিবর্তন করার দুইটা উপায় আছে। কয়টা উপায় আছে? দুইটা উপায়। হয় তাপ উৎসের তাপমাত্রা বাড়াতে হবে, অথবা তাপ গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে। আমাদের প্রশ্নে শুধু তাপ উৎসেটা চাইছে, তবে আমরা সমাধানে দুইটাই করব। যে সেক্ষেত্রে যদি তাপ উৎসের তাপমাত্রা বাড়াতে বলে, তার মানে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা বলবো যে তাপ গ্রাহকের তাপমাত্রা স্থির ধরে, মানে সেক্ষেত্রে T2 ইজ ইকুয়াল টু 300 কেলভিন ধরলাম, T1 ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়াট, ইটা ড্যাশ ইজ ইকুয়াল টু 60%। ইটা ড্যাশ ইজ ইকুয়াল টু 60%। সূত্রটা কি? ইটা ড্যাশ ইজ ইকুয়াল টু 1 - T2/T1 ড্যাশ ইন্টু 100%। ইটা ড্যাশ হচ্ছে 60, 1 - T2টা হচ্ছে 300, আমরা বলেই দিছি, T1টা হচ্ছে
T1টা জানি না, T1 ড্যাশটা জানি না, T1 ড্যাশটা জানি না ইন্টু 100%। এই হিসাবটা করলে তোমার T1 ড্যাশটা আসবে, T1 ড্যাশটা আসবে 750 কেলভিন। 750 কেলভিন মানে তাপ উৎসের তাপমাত্রা যদি 750 কেলভিন করা যায় তাহলে তখন কর্মদক্ষতা কত 60%। তা আমাদের কাছে চাইছে কত বাড়াতে হবে, তার মানে ডেল্টা T1 এটা হচ্ছে 750 মাইনাস 600, আগে ছিল 600, যদি 150 কেলভিন আমি বাড়াইতে পারি তাহলে এর কর্মদক্ষতা হবে 60%। আর যদি এটা না বলে বলতো এর গ্রাহকের তাপমাত্রা কত কমাতে হবে এমন যদি প্রশ্ন বলতো তাহলে তখন লিখতাম তাপ উৎসের তাপমাত্রা স্থির ধরে। স্থির ধরে মানে সেক্ষেত্রে আমরা T1 লিখে দিতাম 600 কেলভিন, 600 কেলভিন। T2টা আমাদের বের করতে হবে, T2 ড্যাশ, ইটা ড্যাশ ইজ ইকুয়াল টু 60%। ফর্মুলা হচ্ছে ইটা ড্যাশ ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এবার লিখবো T2 ড্যাশ ভাগ T1 ইন্টু 100%, 60 ইন্টু 1 মাইনাস T2 ড্যাশ ভাগ 600 ইন্টু 100%। এই হিসাবটা করলে তোমাদের যেটা আসবে 240 কেলভিন। কত কেলভিন? 240 কেলভিন। এখন তোমাদের যে তাপমাত্রার পরিবর্তনটা কত T2 এর, তাহলে আগে ছিল 300 এখন হইলো 240, হিসাব করলে আসছে 60 কেলভিন কমাতে হবে, কমাতে হবে। দুইটাই কিন্তু একসাথে না, হয় এটা করতে হবে অথবা ওটা করতে হবে। প্রশ্নে যদি বলে কিরূপ পরিবর্তন করতে হবে, কিরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে, তখন তুমি দুইটাই উত্তর বের করে বলবা, হয় এভাবে বাড়াতে হবে অথবা ওই উচ্চের তাপমাত্রা কমাতে হবে, উচ্চের তাপমাত্রা কমাতে হবে। আর যদি যে কোনো একটা নির্দিষ্ট করে বলে সেইটা করার জন্য তার বিপরীতটাকে স্থির ধরতে হবে। যদি বলে যে উচ্চের তাপমাত্রা কিরূপ বাড়াতে হবে, তাহলে আমাদের গ্রাহকের তাপমাত্রা কি ধরতে হবে? স্থির ধরতে হবে। আশা করি তোমরা এই ফর্মুলেশনটা বা উত্তরের পদ্ধতিটা বুঝতে পারছো। যদি এখানে 60% না বলে যে কোনো একটা পার্সেন্টেজ দেওয়া থাকতো আর বলতো এই তাপমাত্রা, এই যে কর্মদক্ষতা আছে এটা কি দ্বিগুণ করা সম্ভব কিনা, দ্বিগুণ করা সম্ভব কিনা, এই 50%-এর জন্য আমরা এই প্রশ্নটা আরেকবার সমাধান করব। যে এই 50%-এর জন্য এই প্রশ্নটা আরেকবার সমাধান করব। দেখো একটু দেখো, দেখো আমরা বোঝানোর চেষ্টা করি তোমাদের। একই সেম প্রশ্ন, তাইলে তোমাদের আর কোনো গ্যাপ থাকবে না। এই রিলেটেড যত প্রশ্ন আছে, যত প্রশ্ন বানানো সম্ভব সব পরিবর্তন হয়ে যাবে। যে ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ করা সম্ভব কিনা, দ্বিগুণ করা সম্ভব কিনা। তাহলে ইটাটা কত বলো তো? 50%। T1টা কত ছিল? T1টা ছিল 600 কেলভিন, T2টা কত? 300 কেলভিন। ইটা ড্যাশটা কত? 50 গুণন 2। কিছু বইয়ে ডাইরেক্ট বলে দিবে না 100% করা সম্ভব না, কিন্তু এর ব্যাখ্যা দিতে হবে কি জন্য সম্ভব না, বা তোমাকে তো বলছে কিনা হচ্ছে, তুই যদি বলে দ্বিগুণ করা সম্ভব কিনা, এটা না বলে দ্বিগুণ করতে কিরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যদি এমন প্রশ্ন বলে যে দ্বিগুণ করতে কিরূপ ব্যবস্থা গ্রহণ করা লাগবে, এখন তোমাকে জিজ্ঞেস করেনি সম্ভব কিনা, তুমি জাস্ট বলে দাও কিভাবে করা লাগবে। সম্ভব কি সম্ভব না এটা পরে বিষয়, এটা পরে বিষয়, আগে বলতে হবে কিভাবে করা যাবে। দ্বিগুণ করা মানে 100% করা। তাই আমরা দুইটা কনসেপ্ট শিখলাম, একটা হচ্ছে তাপ গ্রাহককে স্থির ধরবো, তাপ গ্রাহককে, দেখো তাপ গ্রাহককে স্থির ধরা যায় দুইভাবে করা যায়। আগে আমরা দেখি ইটা ড্যাশটা কি। ইটা ড্যাশটা হচ্ছে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%, এই পাশেও 100%, তাহলে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। 100% যদি কাটাকাটি যায় তাহলে 1 ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। আমি যদি এই পাশে T2 বাই T1টাকে নিয়ে আসি, T2 বাই T1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1, তা T2 বাই T1 ইজ ইকুয়াল টু 0। মানে তাপ গ্রাহকের তাপমাত্রা এবং তাপ উৎসের তাপমাত্রার অনুপাত যদি 0 হয় তাহলে এটা করা সম্ভব। এখন 0 হওয়ার উপায়টা কি? উপায়টা হচ্ছে একটা হইতে পারে T2 বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0,
T2 বাই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি সমান সমান 0 হয়, এর অর্থাৎ T1 ইজ ইকুয়াল টু ইনফিনিটি হলে ইটা ইজ ইকুয়াল টু 100% হবে। আরেকটা উপায় আছে, 0 বাই T1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ T2 ইজ ইকুয়াল টু 0 হলে ইটা ইজ ইকুয়াল টু 100% হবে। ব্যাখ্যাটা কি দিতে হবে? হয় তাপ উৎসের তাপমাত্রা অসীম করতে হবে, অথবা তাপ গ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন করতে হবে। যদি যেটা করা যায় তাহলে তোমার ইঞ্জিনের তাপমাত্রা 100% করা সম্ভব হবে, বা 50% থেকে দ্বিগুণ করা সম্ভব হবে। আশা করি প্রশ্নটার উত্তরটা বুঝতে পারছো এটা। তারপর তুমি যদি বলে সম্ভব কিনা এরকম বলে, তো তুমি বলবা যেহেতু কখনোই তাপ উৎসের তাপমাত্রা অসীম করা সম্ভব না এবং তাপ গ্রাহকের তাপমাত্রা একদম শূন্য করা সম্ভব না, কারণ কিছু পরিমাণ তাপ নষ্ট যাবেই, যেহেতু এগুলো কোনোভাবেই সম্ভব না, তাই এরকম ইঞ্জিন তৈরি করা সম্ভব না। তবে তোমাকে আগে দেখাইতে হবে কি করলে সম্ভব হইতে পারে। এখন এটা যদি করা না যায় তাহলে তো পরের বিষয় পরে। আশা করি তোমরা বুঝতে পারছো কত টাইপের প্রশ্ন হতে পারে। আমি আশা করি এর বাহিরে ইঞ্জিন রিলেটেড আর কোনো প্রশ্ন বানানো সম্ভব না, আরও প্রশ্ন হইতে পারে একা তেরা বেকা করে, কিন্তু সব এই বিষয়গুলোকেই ইউজ করেই করা হবে বা তৈরি করা হয়। আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক কাজে দিয়েছে। এই করে আজকের মতো শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।